এবং সত্য যত কঠিনই হোক আমাদেরকে সেটাই ধারণ করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের সামনে নানান রকম ন্যারেটিভের পলিটিক্স আসে, ন্যারেটিভের কসলাকসলি আসে, কালচারাল নানান রকম যুদ্ধ আসে। এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে আমি মনে করি সত্য ধারণ করেই স্ট্র্যাটেজিটা অবলম্বন করা উচিত। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা বাস্তবতা, সেটা হচ্ছে সত্য মিথ্যা অনেক সময় নির্ধারণ করে দেয় ক্ষমতা। যার হাতে পাওয়ার থাকে, পাওয়ারের আবার অনেক রকম নেচার আছে, উপাদান আছে। কোনোটা সফট পাওয়ার, কোনোটা হার্ড পাওয়ার, কোনোটা স্ট্র্যাটেজিক পাওয়ার, কোনোটা ইন্টেলেকচুয়াল পাওয়ার, কোনোটা কালচারাল পাওয়ার। সো এরকম নানান রকম পাওয়ারের মধ্য দিয়ে একটা জনমানসের কালেকটিভ মানসিকতা তৈরি হয়, নানান ধরনের মতামত উৎপাদিত হয় এবং সেইটার পক্ষে অনেক অ্যাক্টর কাজ করে। তো সেই জায়গাটাতেও বিশেষ করে আমি মনে করি এইখানে আপনারা যারা উপস্থিত বেশিরভাগই ছাত্র শিবিরের জনশক্তি, মোস্ট প্রবাবলি আমি ধারণা করছি। তো আপনাদের প্রতি আমার এইটা হচ্ছে একটা দাবি, এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা। আপনারা যখন এই যে সত্য মিথ্যা নিয়ে কাজ করবেন তখন যাতে এই ক্রিটিক্যাল জায়গাটা আপনাদের মাথায় থাকে যে সত্য মিথ্যাটা কিভাবে সোসাইটিতে, রাষ্ট্রে, পলিটিক্যাল স্পেসে কিভাবে নির্ধারিত হচ্ছে, এটা কিভাবে ঠিক হচ্ছে, কে ঠিক করতেছে, কেন ঠিক করতেছে, এই জিনিসগুলো বোঝা। এই কমপ্লেক্স প্যারাডাইমটা যদি আমরা ধরতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সত্যটা এস্টাবলিশ করা ইজি হবে। এবং সেটার মধ্য দিয়ে আমি মনে করি যে রাস্তাটা তৈরি হবে সেই রাস্তাটা কল্যাণকর, সেই অগ্রযাত্রাটা হবে হচ্ছে সামগ্রিকভাবে বেশি উপকারী। তো এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বরে আমি একটু ঐতিহাসিক পরিক্রমাটা সামান্য আকারে উল্লেখ করি। দেখেন, আমাদের আজাদির লড়াইয়ের সূচনা বিন্দুর কথা বললাম 1757 সাল। সমস্যা হচ্ছে যে আমরা গত 16 বছরে বা আমাদের এই জেনারেশন একটা প্রচণ্ড শক্তিশালী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে থাকার কারণে এবং সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যেই আনুষঙ্গিক উপাদান, যারা কালচার উৎপাদন করতেছে, যারা তথ্য, বয়ান, মতামত, কনসেন্ট এগুলো ম্যানুফ্যাকচার করতেছে, যারা একাডেমিক্যালি কাজ করতেছে, যারা কালচার তৈরি করতেছে, এই সব কিছুর মধ্যে একটা হোমোজেনাস এক ধরনের মতামত, এক ধরনের সম্মতি উৎপাদন করার চেষ্টা করে গেছে এবং সেইটাকে জোর করে চাপায় দেওয়ার চেষ্টা করে গেছে। এই সব কিছুর একটা রমরমা অবস্থা ছিল এবং সেই রমরমা অবস্থাটা একটা আদর্শের নামে আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছে এবং সেই আদর্শটার নাম হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। সো ফলে আমাদের এই জেনারেশন, আমরা মনে করি যে আমাদের আজাদির লড়াইটা শুরু হয়েছে 1971 সাল থেকে। এইটার আর ব্যাকগ্রাউন্ড কোনো পরিক্রমা বা প্রেক্ষাপট আসলে ওই অর্থে আমাদের মাথায় খুব একটা, আমরা এর বাইরে বা এর আগে ওই অর্থে আসলে যাইতে পারি না। গেলেও খুব গৌণভাবে আরেকটা জায়গায় গিয়ে আটকায় যায়, সেটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, শুধু এতটুকুই। এবং এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই মূলত বাঙালি জাতীয়তাবাদকে একটা জাতীয়তাবাদী আদর্শ এবং বয়ান আকারে প্রতিষ্ঠিত করার যাবতীয় প্রচেষ্টা চালানো হয়েছে এবং তার মধ্য দিয়ে বিভিন্ন ধাপে ধাপে আমরা এইটার একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং সেই পলিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কিভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে শাসন ক্ষমতায় কাজ করছে এটা দেখতে পাইছি। এবং এটা সবচেয়ে শক্তিশালী উদাহরণ হচ্ছে আওয়ামী লীগের যেই শাসন আমলগুলো, আওয়ামী লীগের যেই
যেই সময়গুলোতে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ৭২ থেকে ৭৫ সাল, ৯৬ থেকে ২০০১ সাল এবং সর্বশেষ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত। সো আমাদেরকে সত্য নিয়ে আগাইতে হইলে এই জিনিসটা মাথা থেকে আগে দূর করতে হবে যে আমাদের মুক্তির লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই বা সংগ্রাম বা যুদ্ধ, এইটা ১৯৭১ সালেই কেবল মাত্র শুরু হয় নাই। এই জার্নিটা আরও আগে। এই জার্নিটা ১৯৪৭ সালে একরকমভাবে ছিল, এই জার্নিটা তারও আগে ১৯০৫ সালে আরেক রকম ছিল, এই জার্নিটা তারও আগে ১৮৫৭ সালে একরকম ছিল, এবং এই জার্নিটা ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছরে এই অঞ্চলের যে বাঙালি মুসলমানরা ছিলেন, তারা বিভিন্নভাবে তাদের এই আজাদির লড়াই চালায় গেছেন। ফকির সন্ন্যাসীরা বিদ্রোহ করছেন, যারা এই জনপদকে পরাধীনতা বা গোলামের জিঞ্জিরে আবদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে। তিতুমিরের বাঁশের কেল্লার লড়াই আমরা জানি, এবং একই সাথে এরকম বিচ্ছিন্নভাবে আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের আজাদির লড়াই চলেছে। ১৮৫৭ সালে এই লড়াই খুব প্রচণ্ডভাবে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে একটা চূড়ান্ত পরাজিত অবস্থায় যায়, এবং ১৮৫৭ সালের পর পরবর্তী প্রায় ১০০ বছর আমরা আমাদের এই গোলামিটাকে এক ধরনের ঔপনিবেশিক অভিযাত্রার মধ্য দিয়ে টের পাই। দেখেন, প্রায় ২০০ বছরের একটা উপনিবেশিত অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে দিন যাপন করতে হয়েছে। এই ২০০ বছরে আমরা শুধু আমাদের স্বাধীনতাই হারাই নাই, আমাদের যে আত্মপরিচয়, আমাদের যে জাতিসত্তাগত পরিচয়, আমাদের যে নিজেদের নিজস্ব কালচার, নিজস্ব ভাষা, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব রুচি, নিজস্ব অভ্যাস, এই সব কিছুকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। এবং আমরা দুই ধরনের কলোনাইজেশনের মধ্য দিয়ে, দুই ধরনের উপনিবেশায়নের মধ্য দিয়ে এই জার্নিটা পার করেছি। এবং আমাদেরকে যারা পরাধীন করেছিল, ব্রিটিশ রাজ, তারা ক্ষমতায় আসার সাথে সাথে, অর্থাৎ আমাদেরকে পরাজিত করে যখন তারা এখানকার শাসনভার নিল, তার সাথে সাথে তাদের যে পলিসি বা যে নীতিটা ছিল সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। হিন্দু এবং মুসলমানের মধ্যে যেই সম্প্রীতির একটা সমাজ ব্যবস্থা এখানে কায়েম ছিল তার আগে প্রায় বিগত ৬০০ বছর, এই সম্প্রীতির সহাবস্থানের কাঠামোটাকে ভেঙে দিয়ে হিন্দু এবং মুসলমানকে মুখোমুখি করার মাধ্যমে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে তারা গেছে। এবং তারপরে যেহেতু তার আগে মুসলমানরা এখানে ক্ষমতায় ছিল, ক্ষমতা কাঠামোতে শীর্ষে ছিল, সো ফলে মুসলমানদেরকে দমন করার জন্য, মুসলমানদের ওই আজাদি বা স্বাধীনতার লড়াইয়ে অগ্রগামিতা দুইটা জাতির মধ্যে তুলনা করলে মুসলমানরা আগায় ছিল নিঃসন্দেহে। সো ফলে এটা ভাঙার জন্য চিরস্থায়ী বন্দোবস্তের নামে এই যে জমির মালিক বা ভূমির মালিক ইংরেজরা বানিয়ে দেয় হচ্ছে হিন্দু ব্রাহ্মণ জমিদারদেরকে, এবং পরবর্তীতে এইখানে তাদের মাধ্যমে এই যে ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠী, এলিট, তাদের মধ্য দিয়ে, তাদের মাধ্যমে এই উপনিবেশায়নের একটা টুল হিসেবে, হাতিয়ার হিসেবে এই জনপদে, অর্থাৎ আমি এই বাংলার কথা বলতেছি, এইখানে এক ধরনের রেনেসা ঘটানো হয়, যে রেনেসার নাম ছিল হচ্ছে বেঙ্গল রেনেসা। এবং এই বেঙ্গল রেনেসাটা অ্যাকচুয়ালি এক ধরনের মানে হিন্দু জাতিবাদী রেনেসা, এবং যেটার পুরোহিতরা ছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই যে কালচারাল এলিট এবং ব্রাহ্মণ্যবাদী শিক্ষিত জনগোষ্ঠী, তারা যেই কালচার, যেই ভাষা,
ভাষার যে বিবর্তন, ভাষার যে পরিবর্তন, যা কিছু সাধন করছেন সেটা কেবলমাত্র একটা ধর্মভিত্তিক জাতিগোষ্ঠীকে সামনে রেখে। ওইখানে আপনি বাঙালি মুসলমানের পরিচয়, বাঙালি মুসলমানের কোনো কালচার, কোনো রুচি, কোনো অভ্যাস, কোনো দৃষ্টিভঙ্গি এইগুলা কিছু পাবেন না। সো ফলে বাঙালি মুসলমানের যে চাষাভুষা কৃষকরা এই জনপদে ছিলেন, তাদের অবস্থা কোন লেভেলে ছিল দেখেন। তারা রাজনৈতিকভাবে প্রথমে ক্ষমতা হারাইছে, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু খোড়া করে দেওয়া হয়েছে, এলিট জায়গা থেকে তাদেরকে একদম নিচু স্তরের মানুষে রূপান্তরিত করা হয়েছে, এবং তারপরে তাদের যে নিজস্ব ভাষা সংস্কৃতি, নিজস্ব যে আত্মপরিচয়, নিজস্ব যে স্বকীয় মন মানসিকতা চেতনা, এইটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা তাদেরই ভাষাভিত্তিক একটা রেনেসা তৈরি করা হয়, যেটা আদতে ছিল একটা বেঙ্গল রেনেসা। সো ফলে এই বাঙালি মুসলমান এই 200 বছরের উপনিবেশায়নের মধ্য দিয়ে নিজেদেরকে সম্পূর্ণরূপে অ্যালিয়েনেটেড ফিল করে। তারা এই যে শিক্ষিত মধ্যবিত্ত যে সমাজ নতুনভাবে তৈরি হয়, এই সমাজের সাথে নিজেকে কানেক্ট করতে পারে না, এই সমাজের ভাষার সাথে নিজেকে কানেক্ট করতে পারে না, এই সমাজের রুচির সাথে নিজেকে কানেক্ট করতে পারে না। সো ফলে তারা কাইন্ড অফ একটা ওই যে প্রচণ্ড রেসিস্ট একটা সোসাইটিতে নিজেদেরকে স্লেভ মনে করা, নিজেদেরকে অত্যন্ত নিচু শ্রেণীর মানুষ মনে করার একটা জায়গাতে পৌঁছে যায়। সো এই 200 বছরের আমাদের যে স্বাধীনতার সংগ্রাম, যে লড়াই, সেই লড়াইটা অবশেষে একটা পরিণতি পায় 1947 সালে। আমি দীর্ঘ লম্বা ইয়েতে গেলাম না, আমি জাস্ট চিন্তার খোরাক দেওয়ার জন্য পয়েন্টগুলো উল্লেখ করতেছি। যে এই যে উগ্র হিন্দু জাতীয়তাবাদ তৈরি হয়, এইটার প্রতিক্রিয়ায় মুসলমানরা তাদের আত্মরক্ষার্থে গোটা ভারতবর্ষে আরেকটা রাজনৈতিক আন্দোলন শুরু করে, এবং সেটার মধ্য দিয়ে দ্বিজাতি তত্ত্ব আসে। দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে আমরা ধর্মের ভিত্তিতে 2টা রাষ্ট্র পাই, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ইন্ডিয়া। এগুলো হচ্ছে ফ্যাক্ট। সো হিন্দু জাতীয়তাবাদের বিপরীতে এইখানে আরেকটা যে আদর্শ তৈরি হয় সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ, এবং পাকিস্তান ছিল আসলে একটা আইডিয়া। এবং 1940 সালের লাহোর প্রস্তাবে শেরেবাংলা একে ফজলুল হকের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনায় শুরুতে কিন্তু মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাধিক্যের ভিত্তিতে একাধিক রাষ্ট্রের কথা বলা হয়েছিল ওখানে। সো এইটা মূলত ছিলই এই বাংলাদেশ বা হচ্ছে বাংলার যেই জনপদ পশ্চিমবঙ্গ বা পশ্চিম বাংলা, সংস্কৃত পরিভাষায় বঙ্গ আসে, সো তারা পশ্চিমবঙ্গ নাম দিছে আর কি, আমরা বাংলা বলি। সো এই ভাষার রাজনীতিটা খেয়াল করবেন, এবং ভাষার রাজনীতি দিয়ে, ভাষার মারপাস দিয়ে এতদিন যাবত সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানানো হয়েছে, এবং এটার মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী আদর্শ তৈরি করা হয়েছে আর কি। সো এই যে গোটা বাংলায় মুসলিম জনগোষ্ঠী ছিল 70%। আমরা যদি অখণ্ড বাংলা পাইতাম, তাইলে ডেমোক্রেটিক্যালি নিঃসন্দেহে এখানে মুসলিমরা শাসন ক্ষমতায় থাকত। সো আলটিমেটলি হিন্দুরা যেহেতু তখন মধ্যবিত্তের, শিক্ষিত মধ্যবিত্তের জায়গা থেকে নেতৃস্থানীয় পর্যায়ে ছিল, তাদের রাজনৈতিক আন্দোলন মুসলমানদের চেয়ে আরও আগে থেকে শুরু হয়েছিল, এবং তাদের রাজনীতির মধ্যে এক ধরনের, দেখেন কংগ্রেসের সেকুলারিজমের মধ্যেও এক ধরনের হিন্দু জাতীয়তাবাদ কাজ করে। সো ওই সময়টাতে মুসলিমরা, যে মুসলিম শিক্ষিত নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা তাদের অস্তিত্ব রক্ষার্থে তাদের নিজস্ব ধর্মের ভিত্তিতে আরেকটা রাষ্ট্র ক্লেম করলেন। এখানে একাধিক রাষ্ট্রের কথা ছিল, এবং পরবর্তীতে
আপনার 47 সালে যখন একাধিক রাষ্ট্রের জায়গায় আমরা আসলে একটা রাষ্ট্রেই উপনীত হই, আলটিমেটলি বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রটা আসলে এই যে বিশাল দূরত্ব এবং মাঝখানে একটা দীর্ঘ শত্রুতাপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাওয়া একটা শত্রু ভাবাপন্ন জাতীয়তাবাদ ভিত্তিক আরেকটা রাষ্ট্র তৈরি হয়েছে মাঝখানে, এবং সেই রাষ্ট্রটা আবার এই মানে পূর্ব বাংলাকে তিন দিক দিয়ে ঘিরে রাখছে। এইটাকে এক জায়গায় রাখাটা আসলে বাস্তবে সম্ভব না। আবুল মনসুর আহমেদ এই কারণে 71-এর পরে করছিলেন যে আসলে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার মাধ্যমে আমরা আমাদের 40 সালের যে প্রকৃত লাহোর প্রস্তাব, সেই পুরাতন প্রস্তাবে ফিরে গেছি আর কি। যাই হোক, 47 থেকে 71-এর জার্নিটা আমাদেরকে এক ধরনের সংকটময় কমপ্লেক্স জার্নির মধ্য দিয়ে যাইতে হয়েছে। দেখেন, ভারত পাকিস্তান ভাঙার সূচনা করে হচ্ছে 60-এর দশকের শুরুতে। চিত্তরঞ্জন সুতারের মাধ্যমে এখানে আরেকটা রাষ্ট্র, বিচ্ছিন্ন একটা রাষ্ট্র গঠনের আন্দোলন শুরু হয়। এই ইতিহাস আপনারা অনেকে জানেন না। ইতিহাসের আরেকটা দিক আছে, ওই দিকটা আমাদেরকে আসলে জানাইতে দেওয়া হয় নাই। সো এই জায়গায় অনেক গ্রে এরিয়া আছে, এবং এই গ্রে এরিয়াটা আমাদের জন্য ক্ষেত্র বিশেষে কমপ্লেক্সিটি ডেকে আনে। সো আলটিমেটলি আমরা 1971 সালে এই 47 থেকে 71 পর্যন্ত নানান ধরনের ঘটনা, উত্থান পতন, এবং এটার মধ্য দিয়ে একটা লড়াইয়ের মাধ্যমে, রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ রাষ্ট্রটা আমরা পাইছি। এবং এই বাংলাদেশ রাষ্ট্র পাওয়ার জন্য আমাদেরকে প্রচণ্ড আত্মত্যাগের শিকার হইতে হয়েছে। এবং তৎকালীন সময়ে পাকিস্তানি যেই সামরিক বাহিনী, পাকিস্তানি যারা শাসক গোষ্ঠী ছিলেন, তারা নিঃসন্দেহে 71-এ আমাদের উপরে মানে নৃশংস গণহত্যা চালাইছেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আবার তার আগে এটার সূচনার জায়গাতে এখানে বিহারি গণহত্যার মতো নৃশংস বাস্তবতাও আমরা জানি, কিন্তু আমাদেরকে পাবলিক পরিসরে এটা জানাইতে দেওয়া হয় না যে কেন হইল। সো এই জন্যই বলতেছি যে এই টোটাল ঐতিহাসিক পরিক্রমার মধ্যে অনেকগুলো গ্রে এরিয়া আছে। যাই হোক, আমাদের সত্যের সাথেই সত্যটাকে ধারণ করে আমাদের সামনের দিকে পথ চলতে হবে। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব 72-এর পরে, 71-এর পরে দেশে ফিরে আসার পরে সবচেয়ে বড় যে কাজটা করছেন সেটা হচ্ছে এই দেশ থেকে ভারতীয় সেনাবাহিনীকে ফেরত যাইতে বাধ্য করা। এটা নিঃসন্দেহে ওনার একটা বড় অবদান। এবং এইটাও আমরা জানি যে উনি 47-এ মোহাম্মদ আলী জিন্নার অনুসারী হয়ে, মুসলিম জাতিবাদী হয়ে পাকিস্তান আন্দোলনে অংশ নিছেন। দেখেন, পলিটিক্যাল পজিশন কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? সো আলটিমেটলি বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে যত ধরনের বিতর্ক, যত ধরনের আলাপ আলোচনা আছে, এই আলাপ আলোচনার মধ্যেও মানে পরস্পর বিরোধী অনেক দিক আছে, অনেক প্রেক্ষাপট আছে। সো ভালোকে ভালো, খারাপকে খারাপ, এইটা বলাটা আমাদের কর্তব্য। সো বাই হিস্ট্রিক্যাল ফ্যাক্টস আমরা এটা জানি যে 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে নতুন রাষ্ট্র পাই, সেই রাষ্ট্রের অবিসংবাদিত নেতা হিসেবে তিনি স্বীকৃত ছিলেন। এবং তারপরে 72 থেকে 75-এর যেই পরবর্তী পরিক্রমা, এই পরিক্রমার মধ্যে আমরা অনেক ধরনের দিক দেখতে পাই। এবং এই দিকের মধ্যে একটা ভালো দিক বললাম যে তিনি ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে ফেরত পাঠাইতে বাধ্য করেন। তার দ্বিতীয় ভালো দিকটা ছিল হচ্ছে তিনি একটা রিকনসিলিয়েশনের প্রক্রিয়া শুরু করেন। আমার আসলে লাস্ট পয়েন্টটা হবে এটাই, যে তিনি যে প্রক্রিয়াটা শুরু করছিলেন
আবার আওয়ামী লীগ সেই সময়ে প্রচণ্ড ক্ষমতাকে কুক্ষিগত করে ফ্যাসিবাদী মন মানসিকতার একটা কাইন্ড অফ সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে নতুন এই বাংলাদেশ রাষ্ট্রে অ্যাক্ট করার কারণে জিনিসটা প্রচণ্ড আত্মবিরোধী এবং সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। সো ফলে তার এই ভালো কাজগুলো ঢেকে গেছে। এবং এটাও আমরা জানি যে 1971 সালে তিনি মানে পাকিস্তান আলাদা হোক, নতুন স্বাধীন রাষ্ট্র জন্ম হোক, এটা উনি কিন্তু শেষ পর্যন্তও চান নাই। উনি দুই পাকিস্তানের শাসক হইতে চাইছিলেন। সো এই দেখেন, রাজনৈতিক পজিশনে আমাদের নানান ধরনের মানে আত্মবিরোধীমূলক পজিশনের ক্ষেত্রে সাংঘর্ষিক অবস্থান নিতে আমরা দেখি। সো যাই হোক, 1972-71 পর থেকে বাঙালি জাতীয়তাবাদ অত্যন্ত পরাক্রমশালী একটা ফ্যাসিবাদী রাজনৈতিক আদর্শ হিসেবে অধিষ্ঠিত হয় এখানে। 75 পরে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে কয়েন করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে আমরা যেটা দেখি যে অ্যাকচুয়ালি তিনি শাসন ক্ষমতায় আসার পরপরই রাষ্ট্রের সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, মুসলিম রাষ্ট্রসমূহের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা বা সম্পর্ক জোরদার করা, এই ধরনের মূলনীতি নেওয়ার মাধ্যমে তিনি আসলে কিন্তু সেই পুরাতন পূর্ববর্তী যেই একটা বিবর্তিত মুসলিম জাতীয়তাবাদী মানসিকতার জায়গা থেকে উনি এখানে নিয়ে আসলেন। সো বাংলাদেশি জাতীয়তাবাদ আইডিওলজিক্যাল টার্মটা কয়েন করার মাধ্যমে উনি মূলত কয়েকটা জিনিস এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। এক হচ্ছে যে কোনো আধিপত্যবাদী শক্তির বিপরীতে এই রাষ্ট্রের একটা সর্বস্বীকৃত জাতীয়তা, একটা জাতিগত পরিচয় ধারণ করা। দ্বিতীয়ত হচ্ছে এইখানকার যেই সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি মুসলমান, তাদের যেই সাংস্কৃতিক স্বকীয়তা সেটাকে রিক্লেইম করা, সেইটাকে ধারণ করা। এবং একই সাথে তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থাটা উন্মুক্ত করে দিয়ে এই রাষ্ট্রে যত ধরনের রাজনৈতিক উপাদান আছে, যত ধরনের রাজনৈতিক গোষ্ঠী আছে, সবাইকে একটা ফেয়ার ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তিনি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের বাস্তব অগ্রযাত্রা শুরু করেন। আনফর্চুনেটলি আমরা তারপরে বারবার আমাদের যে বিদেশি শত্রু, আমাদের প্রতিবেশী দেশ, তাদের চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হইতে হইতে আমরা এই যে আমাদের জন্য যেই একটা কমন স্পেস, কমন জায়গা, আমাদের জাতিগত আত্মপরিচয় হিসেবে বাংলাদেশি আত্মপরিচয়, বাঙালি মুসলমানের সাংস্কৃতিক স্বকীয়তাকে ধারণ করার এনাফ স্বাধীনতা এবং অর্থনৈতিক বৈষম্য দূর করে অর্থনৈতিক অগ্রগতির একটা সর্বসম্মত নীতির উপর থেকে সামনের দিকে অগ্রসর হওয়া, এই জায়গাটা বারবার ভুলুণ্ঠিত হয়েছে বিদেশি শকুনদের কারণে। এবং সেই বিদেশি শকুন হচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসী গোষ্ঠী। সো তাদের প্রক্সি হিসেবে এখানে যে আদর্শটা কাজ করছে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। তাদের প্রক্সি হিসেবে এখানে যেই রাজনৈতিক সংগঠনটা কাজ করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ, যাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ফ্যাসিবাদ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এনিওয়ে, আমি আমার বক্তব্যের শেষ দিকে চলে আসছি। আমি কিছুটা কালচারাল, ভাষাভিত্তিক, নৃতাত্ত্বিক, আমাদের ভূখণ্ডভিত্তিক এবং হচ্ছে ধর্মীয় আত্মপরিচয়গত জায়গা থেকে আমাদের এখানকার যে কালচার, এই জায়গা থেকে আমাদের একটা হোমোজেনিটির দাবি নিয়ে আজকে আসছি। সো এই হোমোজেনিটিটা আমরা দেখি যে আমাদের দেশাত্মবাদগতভাবে আমরা আসলে বাংলাদেশি। আমরা ভাষা ভিত্তিক আইডেন্টিটির জায়গাতে আমরা আসলে বাঙালি মেজরিটি, এবং এইখানকার ধর্মীয় আইডেন্টিটির জায়গায় মেজরিটি হচ্ছে মুসলিম। আমার সামনের দিকে অগ্রসর হওয়ার ফান্ডামেন্টাল এক নাম্বার যেই সত্যটা এখানে প্রতিষ্ঠিত করতে হবে সেটা হচ্ছে এই যে বাংলাদেশি আত্মপরিচয়, ভূখণ্ডগত জায়গার মাধ্যমে আমরা যে আত্মপরিচয়টাকে ধারণ করতেছি, এটার মাধ্যমে আমরা বাঙালি
এবং অন্যান্য ভাষাতান্ত্রিক যে গোষ্ঠী আছে, চাকমা, মারমা, অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, সবাইকে একসাথে ধারণ করি। একই সাথে বাংলাদেশি দেশাত্মবাদের মাধ্যমে আমরা এইখানে যত ধর্মের মানুষ আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সকল ধর্মের মানুষকে অ্যাকোমোডেট করি। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল আত্মপরিচয়। আবার সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে আমরা ভাষাগতভাবে বাঙালি এবং আমাদের যেই আদর্শগতভাবে, আমাদের সাংস্কৃতিক এবং ধর্মগতভাবে আমরা যে মুসলিম, এই তিনটা পরিচয়ের মাধ্যমে কোনো বিভেদ নাই। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল পয়েন্ট। সো এই ফান্ডামেন্টাল পয়েন্টকে সবসময় মুখোমুখি করে রাখার জন্য চেষ্টা করছে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের যে প্রক্সি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে আদর্শ বাঙালি জাতীয়তাবাদ, সেটি। সো তারা সবসময় বাংলাদেশি, বাঙালি এবং মুসলিমের আত্মপরিচয়কে মুখোমুখি অবস্থায় রাখার, সাংঘর্ষিক অবস্থায় রাখার চেষ্টা করে গেছে। সো এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে, আমাদের তিনটা পরিচয়কেই ধারণ করতে হবে। একই সাথে এই জনপদের যত ধরনের মাইনরিটি, সংখ্যালঘু আছেন, ভাষাভিত্তিক হোক, ধর্মীয়ভাবে হোক, নৃতাত্ত্বিক হোক, সবাইকে সম্প্রীতির সাথে ধারণ করতে হবে আর কি। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে আমাদেরকে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যাইতে হবে। এটা আবশ্যক, এটা হইতেই হবে। এই ন্যাশনাল রিকনসিলিয়েশন আমাদের যেরকম ৭১কে কেন্দ্র করে করতে হবে, সেই ন্যাশনাল রিকনসিলিয়েশন আমাদের আসলে ২৪কে কেন্দ্র করেও করতে হবে, কিছু করার নাই। দেখেন, আমি শুরুতেই বলছি আমাদের সত্যের উপর থাকতে হবে। তাদেরকে নিশ্চিহ্ন করা, তাদেরকে ওয়াইপ আউট করা, বা তাদেরকে কাউকে ইন্ডিয়ায় পাঠায় দেওয়া, কাউকে পাকিস্তানে পাঠায় দেওয়া, এটা পারবেন না। দিস ইজ দ্য ফ্যাক্ট, ট্রুথ। আপনাকে সামাজিক বিভেদগুলো কমায়, আপনাকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে একটা ফেয়ার যেই ক্ষতগুলো আছে সমাজের মধ্যে, এই ক্ষতগুলোকে দূর করে কমায়, এবং তারপরে আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং ক্ষমার মধ্য দিয়ে পারস্পরিক বোঝাপড়া, এবং এই যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য প্রথম পয়েন্টে যেই ফান্ডামেন্টাল পজিশনের জায়গায় বললাম, আমাদের জাতিগতভাবে, জাতিসত্তাগতভাবে যে আত্মপরিচয়কে রিক্লেইম করা, ধারণ করা, প্রতিষ্ঠিত করার যে জায়গাটা, ওই জায়গার উপর দাঁড়ায় আমাদের মধ্যকার এই যে বিভেদের রাজনীতি এবং ঘৃণার রাজনীতি, এই জায়গাটাকে সংকুচিত করে নিয়ে আসতে হবে, এবং ফাইনালি আমাদেরকে একটা জাতীয় সংহতির দিকে অগ্রসর হইতে হবে, একটা ন্যাশনাল রিকনসিলিয়েশনের দিকে যেতে হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর সর্বশেষ যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে, দেখেন, রাষ্ট্রটাকে বোঝা শিখতে হবে, এবং রাষ্ট্রের মধ্যে একটা ফান্ডামেন্টাল উপাদান হচ্ছে তার ইকোনমিক সিস্টেম। আমরা অনেক বেশি উদ্গ্রীব থাকি আমাদের বিচার ব্যবস্থা, প্রশাসন এবং অন্যান্য কিছু নিয়ে, এটা দলীয়করণ হয়ে যায়। কিন্তু সবচেয়ে গভীর ক্ষত যেই জায়গা থেকে তৈরি হয়, গভীরভাবে বৈষম্য যেই জায়গা থেকে তৈরি হয়, সেটা হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি বা অর্থনৈতিক সামনের দিকে অগ্রসর হওয়ার যে মূলনীতি, সেই জায়গা থেকে। এবং এটার মধ্য দিয়ে সোসাইটিতে বিশাল একটা অর্থনৈতিক বৈষম্যগত ফারাক তৈরি হয়। সো এই জায়গাতেও আমাদের আগামী দিনের, বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের মধ্যে সামনের দিনের অর্থনৈতিক অগ্রগতির যাত্রার পলিসি কী হবে, নীতি কী হবে, এটার আদর্শ কী হবে, এইটা একটা সর্বসম্মত অবস্থায় একটা ঐক্যবদ্ধ জায়গায় যেতে হবে। সো আমি মনে করি আমরা সামনের দিকে যাইতে চাই, আগামী নির্মাণ করতে চাই, এবং অবশ্যই বাংলাদেশপন্থী, বাংলাদেশি আত্মপরিচয়কে ধারণকারী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে এই সামনের দিকে অগ্রসর হওয়ার নৈতিক মানদণ্ড এবং নীতিগত অবস্থানগুলো নির্ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি আশাবাদী, আমরা যদি আমাদের যেই এনিমি, শত্রু এবং মিত্র, এটাকে আইডেন্টিফাই করে এনিমিকে সামনে রেখে আমরা যারা এনিমির বিরুদ্ধবাদী জনগোষ্ঠী আছি, বিভিন্ন মতের বা মতাদর্শের রাজনৈতিক বর্গ আছি, তাদের মধ্যে যদি আমরা এই একতাটা তৈরি করতে পারি, জাতীয় সংহতির বা ন্যাশনাল রিকনসিলিয়েশনের পথটা তৈরি করতে পারি, এবং ঐতিহাসিক একটা বোঝাপড়ার মধ্য দিয়ে একটা ক্লারিটি নিয়ে আসতে পারি, সত্যটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। যতই
ভারতীয় আধিপত্যবাদ বা তাদের প্রক্সিরা এখানে ষড়যন্ত্র করুক না কেন। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমার একটু দীর্ঘ বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।